আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি জব স্টাডি স্কুলে। আজকের এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত চাকরি বিধিমালা এবং নিয়োগ বিধিমালা। এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আর এই নীতিমালাটি প্রকাশ হয়েছে 28শে আগস্ট 2025 সাল বৃহস্পতিবার বা একটু আগে এই রিপোর্টটি প্রকাশ পেয়েছে। 28শে আগস্ট 2025 সালে প্রকাশিত এই নিয়োগ বিধিমালা অনুযায়ী কিভাবে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক বা অন্যান্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ পাবেন, তাদের নিয়োগ নীতিমালা কি হবে এবং এই নীতিমালায় তাদের কি কি যোগ্যতা অর্জন করতে হবে বা থাকতে হবে এবং তাদের পদোন্নতির ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনায় রাখা হবে, সমস্ত কিছু জানতে চলেছেন এই ভিডিওটিতে। তাই চাকরি বিধিমালা 2025 সম্পর্কে জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, যাতে আপনি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক বা অন্যান্য কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ পান অথবা পদোন্নতি পান, সেই সমস্ত বিষয় সম্পর্কে একটি পরিষ্কার ধারণা থাকে। চলুন জেনে নেওয়া যাক প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত চাকরি বিধিমালা বা নিয়োগ বিধিমালা সম্পর্কে খুঁটিনাটি সবকিছু। প্রথমেই আমরা জেনে নিব এই নীতিমালার বেশ কিছু বিষয় সম্পর্কে, যেমন এখানে বেশ কিছু অ্যাডহক কমিটি থাকবে, যেমন কমিশন থাকবে, কমিটি থাকবে, তফসিল থাকবে, নিয়োগকারী কর্তৃপক্ষ থাকবে, এখানে পদ থাকবে এবং প্রয়োজনীয় যোগ্যতা, এই সমস্ত বিষয় এই নিয়োগ বিধিমালায় উল্লেখ করা রয়েছে। এই নিয়োগ বিধিমালা অনুযায়ী বা এই চাকরি বিধিমালা অনুযায়ী আগামীতে যারা প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন তাদের পদোন্নতি হবে, বা যারা নতুন করে এই সেক্টরে আসতে চাচ্ছেন তাদেরকে এবং তাদের যোগ্যতা অযোগ্যতাগুলোকে বিবেচনা করা হবে। এই চাকরি পাওয়ার ক্ষেত্রে কিছু মৌলিক প্রশিক্ষণ অবশ্যই গ্রহণ করতে হবে এবং শিক্ষানবিশ, এবং আপনি চাকরিতে অবস্থানকালীন সময়ে আপনার শিক্ষানবিশ পিরিয়ড হিসেবে আপনাকে বেশ কিছু ট্রেনিং দেওয়া হবে। সেখানে ট্রেনিংয়ে আপনাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে, বিষয়টিকে কাউন্ট করা হবে। এখানে বলা হয়েছে, দেখুন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান অর্থ আপাতত বলবৎ কোনো আইনের দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো বিশ্ববিদ্যালয় বা বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান এই বিধির উদ্দেশ্যে পূরণকল্পে কমিশনের সহিত পরামর্শক্রমে সরকার কর্তৃক স্বীকৃত বলিয়া ঘোষিত অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানেরও ইহার অন্তর্ভুক্ত হইবে। এখানে নিয়োগ বিধি রয়েছে তফসিলি বর্ণিত বিধান সাপেক্ষে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 29(3) এর উদ্দেশ্য পূরণকল্পে সংরক্ষণ সংক্রান্ত নির্দেশাবলী সাপেক্ষে কোনো শূন্য পদে নিম্নবর্ণিত পদ্ধতিতে নিয়োগদান করা হইবে। যেমন এখানে দুটি পদ্ধতিতে নিয়োগ দেওয়া হবে, একটি সরাসরি নিয়োগ এবং আরেকটি পদোন্নতির মাধ্যমে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আপনি দুইভাবে অংশীদার হতে পারেন, একটি সরাসরি নিয়োগের মাধ্যমে, আরেকটি আপনি এই বিদ্যালয়ের অথবা আপনি এই মন্ত্রণালয়ে কর্মরত থাকাকালীন অবস্থায় পদোন্নতির মাধ্যমে আপনি নিয়োগপ্রাপ্ত হবেন। কোনো ব্যক্তিকে কোনো পদে নিয়োগ করা হইবে না যদি না তজ্জন্য তাহার প্রয়োজনীয় যোগ্যতা থাকে এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে তাহার বয়স উক্ত পদের জন্য তফসিলে বর্ণিত বয়সসীমার মধ্যে না হয়। অর্থাৎ আপনি যদি এখানকার নিয়োগ বিধিমালা অনুযায়ী প্রমোশন পেতে চান তাহলে আপনার সেই পরিমাণ যোগ্যতা থাকতে হবে, এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি যে বিষয়টাকে প্রায়োরিটি দেওয়া হবে সেটি হলো আপনার বয়স। এই বিধিমালার অধীন নিয়োগ কার্যক্রম শূন্য পদের ভিত্তিতে উপজেলা বা ক্ষেত্রমত থানা ভিত্তিক হইবে, অর্থাৎ আপনি এখানে উপজেলা ভিত্তিক বা থানা ভিত্তিক নিয়োগ পাবেন। সরাসরি নিয়োগের ক্ষেত্রে কমিশনের সুপারিশ ব্যতিরেকে কমিশনের আওতাভুক্ত কোনো পদে কোনো ব্যক্তিকে সরাসরি নিয়োগ করা হইবে না। অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যদি আপনাকে সুপারিশ না করে তাহলে আপনি কোনোভাবেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কোনো সদস্য হতে পারবেন না। কমিটির সুপারিশ ব্যতিরেকে সহকারী শিক্ষক পদে কোনো ব্যক্তিকে সরাসরি নিয়োগ করা হইবে না। অর্থাৎ এখানে কি কি কারণে আপনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক হবেন বা হবেন না সেই বিষয়গুলোর কথা উল্লেখ করা রয়েছে। কোন পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না যদি না তিনি বাংলাদেশের নাগরিক না হন।
অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন, অথবা বাংলাদেশের ডোমিসাইল না হন। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আপনি যদি বাংলাদেশের নাগরিক এবং একই সাথে স্থায়ী বাসিন্দা না হন, তাহলে আপনি কোনোভাবেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক হতে পারবেন না। কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করিবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নহেন, অর্থাৎ আপনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন অথবা সহকারী শিক্ষক বলেন, সেক্ষেত্রে আপনি যদি কোনো বিদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত নয় বা বাংলাদেশি নয় বা বাংলাদেশের নাগরিক নয় এমন কাউকে বিবাহ করার প্রতিশ্রুতিবদ্ধ হন, তাহলে আপনি এখানে কোনোভাবেই চাকরি পেতে পারবেন না। কোনো পদে সরাসরি নিয়োগ করা হইবে না যদি নিয়োগের জন্য বাছাইকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড অথবা ক্ষেত্রবিশেষে তৎকর্তৃক মনোনীত কোনো মেডিকেল অফিসার এই মর্মে প্রত্যয়ন করেন যে উক্ত ব্যক্তি স্বাস্থ্যগতভাবে অনুরূপ পদের নিয়োগযোগ্য এবং তিনি এইরূপ কোনো দৈহিক বৈকল্যে ভুগিতেছেন না যাহা সংশ্লিষ্ট পদের দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারে। অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কোনো পেশায় কর্মরত হতে চান, তাহলে আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে। অর্থাৎ আপনি শারীরিকভাবে যোগ্য কিনা বা মানসিকভাবে যোগ্য কিনা, সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক হওয়ার যোগ্য কিনা, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে। এক্ষেত্রে আপনাকে মেডিকেল টেস্ট দিতে হবে। এখানে যদি আপনি কোনোভাবে অযোগ্য বিবেচিত হন, তাহলে আপনাকে কোনোভাবেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক বানানো হবে না। এর পাশাপাশি এইরূপ বাছাইকৃত ব্যক্তির পূর্ব কার্যকলাপ যথাযোগ্য এজেন্সির মাধ্যমে তদন্ত না হইয়া থাকে, তদন্তের ফলে দেখা যায় যে প্রজাতন্ত্রের চাকরিতে নিযুক্তির জন্য তিনি অনুপযুক্ত হবেন। এই চাকরিতে জয়েন করার পর বা জয়েন করার আগে আপনাকে নিয়ে তদন্ত করা হবে। এই তদন্তে যদি আপনি চাকরির জন্য কোনোভাবে অযোগ্য বিবেচিত হন, তাহলে আপনাকে এই পদে বা উক্ত পদে আপনাকে নিয়োগ করা হবে না। কোনো ব্যক্তিকে কোনো পদের নিয়োগের জন্য সুপারিশ করা হইবে না যদি না তিনি উক্ত পদের জন্য কমিশন কর্তৃক বা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক দরখাস্ত আহ্বানের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফি সহ যথাযথ ফরম ও নির্দিষ্ট তারিখের মধ্যে দরখাস্ত দাখিল না করেন। অর্থাৎ আপনি যে আবেদন করেছেন বা আপনি যে চাকরির জন্য চেষ্টা করেছেন, আপনার যে ডকুমেন্টস গুলো যদি ঠিকঠাকভাবে না থাকে বা আপনি যদি যথাযথভাবে ফর্ম পূরণ করে না থাকেন কিংবা ফর্মের যে ফি রয়েছে সেটি নির্দিষ্ট তারিখের মধ্যে না দিয়ে থাকেন, তাহলে আপনি কোনোভাবেই এই মন্ত্রণালয়ের কোনো পদে চাকরি পাবেন না। সরকারি চাকরি কিংবা কোনো স্থানীয় কর্তৃপক্ষের চাকরিতে নিয়োজিত থাকাকালীন স্বীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বরখাস্ত, সরকারি চাকরি কিংবা নিয়োগ স্থানীয় কর্তৃপক্ষের চাকরিতে নিয়োজিত থাকাকালীন স্বীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত দাখিল না করেন, অর্থাৎ আপনি এই চাকরিতে কর্মরত হবেন কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার কোনো দরখাস্ত নেই বা আপনার কোনো অস্তিত্ব নেই, তাহলে আপনি উক্ত পদে চাকরি করতে পারবেন না। স্বীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করিয়া কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করিয়া কোনো ব্যক্তি নিয়োগপ্রাপ্ত হইলে উক্ত নিয়োগ বিধি বা নিয়োগ নতুন নিয়োগ হিসেবে গণ্য হইবে এবং তাহার পূর্ব চাকরিকাল শুধু পেনশন ও বেতন সংরক্ষণের জন্য প্রযোজ্য হইবে। তবে শর্ত থাকে যে জ্যেষ্ঠতা বা অন্য কোনো আর্থিক সুবিধাদির জন্য উক্ত কর্মকাল গণনাযোগ্য হবে না। পদোন্নতির মাধ্যমে নিয়োগ এতদুদ্দেশ্য সরকার কর্তৃক গঠিত সংশ্লিষ্ট যাচাই বাছাই নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগ করা হবে। তবে শর্ত থাকে যে 15 থেকে 14 গ্রেডের কোনো পদ হইতে 12 থেকে 10ম গ্রেডের কোনো পদে কমিশনের সুপারিশের ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে নিয়োগ করা হইবে। অর্থাৎ আপনি যদি এখানে পেছনের গ্রেডগুলো যেমন 14-15 গ্রেড বা এই গ্রেডের কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়ে থাকেন, তাহলে প্রমোশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সুপারিশ পেতে হবে। যদি কোনো ব্যক্তির চাকরির বৃত্তান্ত সন্তোষজনক না হয়, তাহলে তিনি উক্ত পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগের জন্য যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না। অর্থাৎ আপনি এই মন্ত্রণালয়ের সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন, কিন্তু আপনার চাকরির জীবনের যে অভিজ্ঞতা বা আপনার যে কর্ম জীবনের অভিজ্ঞতা, সেখানে যদি আপনি
ভালো কাজ না করেন বা আপনি যদি কোনোভাবেই দায়িত্ব অবহেলা করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে না, বা নিয়োগ দিলে আপনাকে সেটি যোগ্য বলে বিবেচিত করা হবে না। শিক্ষানবিশ কোনো স্থায়ী শূন্য পদের বিপরীতে কোনো পদে নিয়োগের জন্য বাছাইকৃত ব্যক্তিকে শিক্ষানবিশ স্তরে সরাসরি নিয়োগের ক্ষেত্রে 2 বছরের জন্য তাকে শিক্ষানবিশে রাখতে হবে, অর্থাৎ 2 বছর চাকরি করার পর আপনি স্থায়ী হিসেবে নিয়োগ পাবেন। তার আগে আপনি অস্থায়ী ভিত্তিতে কর্মরত থাকবেন। আর পদোন্নতির ক্ষেত্রে নিয়োগের তারিখ হইতে 1 বছরের জন্য নিয়োগ করা হবে, তবে শর্ত থাকে যে নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ লিপিবদ্ধ করিয়া কোনো শিক্ষানবিশ বা শিক্ষানবিশির মেয়াদ এইরূপ বর্ধিত করিতে পারিবেন, যাহাতে বর্ণিত মেয়াদ সর্বসাকুল্যে 2 বছরের অধিক না হন। অর্থাৎ আপনি যদি 2 বছরের বেশি চাকরি না করেন, তাহলে আপনার চাকরিটি স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। যেই ক্ষেত্রে কোনো শিক্ষানবিশের শিক্ষানবিশি মেয়াদকাল নিয়োগকারী কর্তৃপক্ষ মনে করেন যে তার আচরণ ও কর্ম সন্তোষজনক নহে কিংবা তাহার কর্মদক্ষ হইবার সম্ভাবনা নাই, সেই ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ সরাসরি নিয়োগের ক্ষেত্রে শিক্ষানবিশের চাকরির অবসান ঘটাতে পারেন এবং পদোন্নতির ক্ষেত্রে তাহাকে যে পদ হইতে পদোন্নতি প্রদান করা হয়েছিল সেই পদে প্রত্যাবর্তন করাইতে পারবেন। অর্থাৎ আপনার যে শিক্ষানবিশ কাল রয়েছে, এই সময়ে আপনি যদি কোনোভাবেই প্রমাণিত হন যে আপনি চাকরিতে থাকার যোগ্য নন বা সেই পরিমাণ দক্ষ নন, তাহলে আপনার চাকরি থাকবে না, অর্থাৎ আপনি এখান থেকে এলিমিনেট হতে পারেন। কিংবা আপনি যদি কোনোভাবে পদোন্নতি পেয়েও যান এবং পরবর্তীতে প্রমাণ হয় যে আপনি উক্ত পদের জন্য যোগ্য নন, তাহলে আপনাকে আবার আগের যে পদে আপনি চাকরি করতেন সেখানে ফেরত পাঠানো হবে। এরপর শিক্ষানবিশির মেয়াদ বর্ধিত মেয়াদ থাকিলে তাহা সহ সম্পূর্ণ হইবার পর নিয়োগকারী কর্তৃপক্ষ যদি এই মর্মে সন্তুষ্ট হন যে শিক্ষানবিশির মেয়াদ চলাকালে কোনো শিক্ষানবিশের আচরণ ও কর্ম সন্তোষজনক, তাহলে উপবিধি এর বিধান সাপেক্ষে তাহাকে চাকরিতে স্থায়ী করবেন এবং স্থায়ী শূন্য পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি চাকরিতে যোগদানের তারিখ হইতে চাকরিতে স্থায়ী হবেন। অর্থাৎ আপনি শিক্ষানবিশ কাল পার করার পর আপনি যদি কোনোভাবে বিবেচিত হন যে আপনি আপনার পদে যোগ্য, তাহলে আপনার চাকরিটি স্থায়ী হবে। মনে করেন যে উক্ত মেয়াদকালে শিক্ষানবিশের আচরণ এবং কর্ম সন্তোষজনক ছিল না, তাহলে কর্তৃপক্ষ আপনার সরাসরি নিয়োগের ক্ষেত্রে আপনার চাকরি চলে যাবে, অথবা পদোন্নতি পেয়ে থাকলে আপনার সেই পদোন্নতি ক্যান্সেল করা হবে এবং আপনাকে আগের পদে ফেরত আনা হবে। কোনো শিক্ষানবিশে কোনো নির্দিষ্ট পদে স্থায়ী করা হইবে না যতক্ষণ না সরকারি আদেশক্রমে যে পরীক্ষা ও মৌলিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয় সেই পরীক্ষায় উত্তীর্ণ হন ও প্রশিক্ষণ গ্রহণ করেন। অর্থাৎ আপনি যদি চাকরিতে জয়েন করার পর আপনার যে বিভিন্ন পরীক্ষা এবং প্রশিক্ষণ হবে, সেই পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে। আপনি যদি সেটি না পারেন, তাহলে আপনাকে চাকরিতে স্থায়ী করা হবে না। কোনো কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে চাকরিতে যোগদানের পর 4 বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনি এই চাকরিতে জয়েন করার পর সহকারী শিক্ষক হোক অথবা প্রধান শিক্ষক হোক, উক্ত পদে চাকরি করার 4 বছরের মধ্যে আপনার যে বেসিক ট্রেনিং গুলো রয়েছে সেগুলো সম্পন্ন করতে হবে। যদি সেটি না করেন, তাহলে আপনার চাকরি স্থায়ী হবে না। এবং নিয়োগ বিধিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ উপজেলা ও ক্ষেত্রমতে থানাভিত্তিক হইবে। অর্থাৎ আপনি যদি চাকরি প্রত্যাশী হন বা চাকরিজীবী হন, তাহলে আপনি যে উপজেলায় চাকরি করেন বা যে থানায় চাকরি করেন সেই থানায় অনুযায়ী আপনাকে চাকরি দেওয়া হবে এবং পদোন্নতি দেওয়া হবে। নতুন চাকরির নিয়োগের ক্ষেত্রে সরাসরি নিয়োগের ক্ষেত্রে 93% পদ মেধাভিত্তিক এবং 20% বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীর জন্য এবং 80% স্নাতক ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে মেধাক্রম অনুযায়ী নির্ভরযোগ্য হইবে। অর্থাৎ আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কিংবা প্রধান শিক্ষক হতে চান, তাহলে আপনাকে এভাবে চাকরি দেওয়া হবে যে 7% কোটা এবং 93% মেধা, এই মেধার ভিত্তিতে চাকরি পেতে হবে। মেধাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে আবার 20% থাকবে বিজ্ঞান কোটা এবং 80% থাকবে যেখানে শুধু মেধাক্রম অনুযায়ী চাকরি পাবেন। আপনি যদি মেধা তালিকায় সবার সামনের দিকে থাকেন, 80 জনের মধ্যে থাকেন, তাহলে আপনি চাকরি পাবেন, অন্যথায় আপনি চাকরি পাবেন না। এবং এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য 5% পদ মুক্তিযোদ্ধা করার জন্য বরাদ্দ থাকবে, অথবা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তানদের মধ্যে
মেধাক্রম অনুযায়ী নিয়োগ করা হবে। অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেট অনুযায়ী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 5% মুক্তিযোদ্ধা কোটা বরাদ্দ থাকবে এবং এখানে 1% ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কোটা থাকবে এবং অবশিষ্ট 1% শারীরিক প্রতিবন্ধীর জন্য এবং পাশাপাশি তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হইবেন। তবে শর্ত থাকে যে কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে উপজেলা বা থানায় সাধারণ মেধাভিত্তিক যে তালিকা থাকবে সেই তালিকার উপর ভিত্তি করে নতুন ক্যান্ডিডেটকে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এই 60% কোটা যদি পূরণ না হয় কোনোভাবে, তাহলে আপনাকে মেধা তালিকা অনুযায়ী জয়েন করতে হবে। শিক্ষক নিয়োগ কমিটি থাকতে হবে। সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করিবার জন্য সরকার কেন্দ্রীয়ভাবে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটির নামে একটি কমিটি গঠন করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উক্ত কমিটির চেয়ারম্যান হবেন এবং উক্ত কমিটির সদস্য সংখ্যা সরকার কর্তৃক নির্ধারিত হইবে এবং তাহার সরকার কর্তৃক নিযুক্ত হইবে। উক্ত কমিটির প্রত্যেক উপজেলা বা থানার জন্য আলাদাভাবে প্রার্থীদের মেধা তালিকা প্রণয়ন করিবে। অর্থাৎ চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করার পর আপনি যদি পাশ করেন, তাহলে আপনার থানা বা উপজেলা এর উপর ভিত্তি করে শূন্য পদের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে কোন উপজেলায় সবচেয়ে বেশি মার্কস লাগবে এবং অন্য কোনো উপজেলায় কম মার্কসের চাকরি পাবে। অর্থাৎ এখানে উপজেলা ভিত্তিক নিয়োগ হবে। এরপর আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো নিয়োগ পরীক্ষার পদ্ধতি। এখানে পদের নাম প্রধান শিক্ষক। সরাসরি নিয়োগের ক্ষেত্রে তার বয়স সর্বোচ্চ 32 বছর বিবেচিত হবে এবং নিয়োগ পদ্ধতি হবে মোট পদের 80% পদোন্নতির মাধ্যমে এবং পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়া গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে নেওয়া হবে এবং 20% থাকবে সরাসরি নিয়োগ। অর্থাৎ 100 জনকে যদি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তার মধ্যে 80 জন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত, সেই ব্যক্তি এখানে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। তবে যদি 80 জনকে পাওয়া না যায়, প্রার্থী না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে মেধা তালিকা অনুযায়ী 20%-এর বেশি নিয়োগ দেওয়া হবে। এখানে পদোন্নতির ক্ষেত্রে সহকারী শিক্ষক বা সহকারী শিক্ষক সঙ্গীত বা শারীরিক শিক্ষা পদে মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ অনন্য 12 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হতে চান, সেক্ষেত্রে আপনার 12 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করা থাকতে হবে এবং অনার্স কমপ্লিট করা অবস্থায় আপনার যেন কোনোভাবে সিজিপিএ 3 পয়েন্টের নিচে না হয়, অর্থাৎ আপনি দ্বিতীয় শ্রেণীর বিবেচিত না হন। এবং সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরাসরি নিয়োগের ক্ষেত্রে 32 বছর তার সর্বোচ্চ বয়স এবং এই ক্ষেত্রে তাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করা হতে হবে এবং শিক্ষা জীবনে সে যেন কোনো অবস্থায় দ্বিতীয় শ্রেণীতে বা দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএ অর্জন না করেন এবং আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই চাকরিটি পেতে হবে। এর পাশাপাশি সহকারী শিক্ষক সঙ্গীত সরাসরি নিয়োগের ক্ষেত্রে 32 বছর। এই ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে সঙ্গীতে মাস্টার্স করতে হবে এবং আপনার সিজিপিএ 3 পয়েন্টের নিচে গ্রহণযোগ্য হবে না। শারীরিক শিক্ষার ক্ষেত্রেও একই রকম, সরাসরি নিয়োগের ক্ষেত্রে 32 বছর বয়স থাকতে হবে সর্বোচ্চ এবং তাকে অবশ্যই ফিজিক্যাল এডুকেশনের উপরে ডিপিএইচ বা অনার্স কমপ্লিট করা বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। অর্থাৎ এই চাকরি বিধি অনুযায়ী আপনি যদি সরাসরি নিয়োগ পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই অনার্স কমপ্লিট হতে হবে এবং যদি উল্লেখিত পদ থাকে যেমন শারীরিক শিক্ষা সঙ্গীত, তাহলে আপনাকে উল্লেখিত বিষয়ে অনার্স কমপ্লিট করতে হবে, অন্যথায় আপনি এক্ষেত্রে নিয়োগ পাবেন না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত নিয়োগ বিধি অনুযায়ী সেই প্রার্থীদের পরীক্ষা পদ্ধতি কেমন হবে সেটি সম্পর্কে এখানে মোট 4টি বিষয়ে পরীক্ষা হবে। বাংলায় থাকবে 25 নম্বর, ইংরেজিতে 25 নম্বর, দৈনন্দিন বিজ্ঞান ও গণিতে থাকবে 20 নম্বর, সাধারণ জ্ঞানে থাকবে বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে বিষয়গুলি রয়েছে সবগুলো মিলে 20 নম্বর, অর্থাৎ মোটের উপরে 90 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এই ক্ষেত্রে সর্বনিম্ন পাস নম্বর হতে হবে 50%
এবং এই 90টি প্রশ্নের জন্য আপনার জন্য বরাদ্দ থাকবে 90 মিনিট। লিখিত পরীক্ষায় পাশ করেন তাহলে আপনাকে অবশ্যই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে 10 নম্বরের জন্য এক্ষেত্রে আপনাকে 50% নম্বর পেতে হবে, অর্থাৎ 10-এ 5 নম্বর পেতে হবে। এইভাবেই আপনি মোট 100 নম্বরের লিখিত এবং মৌখিক পরীক্ষা দিবেন। আপনার পরীক্ষায় অর্জনকৃত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে এবং সেই মেধা তালিকা অনুযায়ী আপনাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। ঠিক এইভাবে আপনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক হিসেবে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারেন। আশা করছি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন এবং এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।